আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুকনুদ্দিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে ক্লাস নং 10 নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে কোনো বাড়ির কাজ নেই। শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমাদের অধ্যায় 5 থেকে যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা বোর্ড বই থেকে আমরা ধারণা নিয়েছি এবং তার উপর আমরা কি করেছি, আমরা কিছু গাণিতিক সমস্যা দেখেছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা একটা সৃজনশীল দেখব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে চাপ ও ঘনত্ব সম্পর্কিত সৃজনশীল। আজ আমরা চাপ ও ঘনত্ব সম্পর্কিত একটা সৃজনশীল দেখব। তাহলে আমরা উদ্দীপকটি দেখে নিই। উদ্দীপক আমাদের সৃজনশীল করতে গেলে এটা হচ্ছে সৃজনশীল নাম্বার 3। যেহেতু এর আগে আমরা দুটো সৃজনশীল করেছি, সৃজনশীল আমাদের ক খ গ ঘ আমাদের 4টা সৃজনশীল থেকে প্রশ্ন সলভ করতে হয়। এর মধ্যে ক জ্ঞানমূলক, খ হচ্ছে আমাদের অনুধাবনমূলক। এই জ্ঞান এবং অনুধাবন এই দুইটা প্রশ্ন আমাদের সলভ করতে গেলে উদ্দীপক প্রয়োজন হয়। তাই আমরা এই ক আর খ সলভ করতে আমরা উদ্দীপকটা পড়ছি না। উদ্দীপকটা পড়ব যখন আমরা কি করব, আমরা গ আর ঘ সলভ করব। আচ্ছা, কতে আছে চাপ কি? চাপ কি আমরা সবাই জানি, তারপর আমরা দেখে নিই চাপ কি। ক এর উত্তর হচ্ছে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ কি? চাপ হচ্ছে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, যেটা আমরা আগে জেনেছি। আচ্ছা, এখন আমরা খ দেখব, অনুধাবনমূলক প্রশ্ন। বস্তুর ভর স্থির থাকলে আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটা ঘনত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে একটা কথা আছে, যদি কি থাকে ভর স্থির থাকে, তার মানে এখানে ভরের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আয়তন এবং ঘনত্বের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে আমরা উত্তর দেখে নিই। খ উত্তর হচ্ছে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। আমরা জানি আমাদের যে খ আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, এর আবার দুইটা অংশ থাকে। এর একটা অংশ হচ্ছে জ্ঞানমূলক, একটা অংশ হচ্ছে অনুধাবনমূলক। আমাদের যেহেতু এখানে ঘনত্বের সাথে সম্পর্ক, সেই জন্য আমরা কি করবো, আমরা প্রথমে ঘনত্বের যে জ্ঞানমূলক অংশটা সেটা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা যাবো অনুধাবনমূলক অংশে। তাহলে আমরা ঘনত্বের সংখ্যাটা দিলাম হচ্ছে জ্ঞানমূলক। এখন আমরা এটা সম্পর্ক দেখব। ভি আয়তনের, এখানে আমরা যে আয়তন ছিল সেই আয়তনের আমরা কি দিই নাই, কোনো নাম দিই নাই। এখানে আমরা নাম দিয়েছি, নাম হচ্ছে ভি। ভি আয়তনের কোন বস্তুর ভর m, এখানে ভরের কোনো নাম ছিল, আমরা এখানে ভরের নাম দিলাম m, এবং ঘনত্ব রো হলে তাহলে কি হবে, তাহলে আমরা জানি রো ইকুয়াল কি হয়, m/v। তার মানে হচ্ছে যদি কোনো বস্তুর আয়তন v হয়, ভর m হয় এবং ঘনত্ব রো হয়, তাহলে আমরা লিখতে পারি কি রো ইকুয়াল টু m/v। আমাদের কোশ্চেন কি ছিল, আমাদের কোশ্চেন ছিল ভর স্থির থাকলে। আমাদের কোশ্চেন ছিল ভর স্থির থাকলে, তার মানে আমাদের m এখানে স্থির থাকবে। তাহলে আমরা লিখব যেহেতু m স্থির, m যেহেতু স্থির, তাহলে আমরা লিখব সুতরাং রো সমান m/v হবে। সরি, রো সমান 1/v মানে হচ্ছে m এর মানটা ফিক্সড, এর চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে অর্থাৎ ভর স্থির থাকলে, যদি কি থাকে এই m টা স্থির থাকে, তাহলে আয়তন বাড়লে ঘনত্ব হ্রাস পায়। এই লাইনটা হয়তো আমরা বুঝি নাই, এটা আমরা আবার করে নেই। আয়তন বাড়লে ঘনত্ব কি হয়, হ্রাস পায়। কিভাবে, আমরা যদি উপরটা তো ফিক্সড, যেহেতু m এর মানটা ফিক্সড, সেই স্থির, চেঞ্জ হবে না। আমরা যদি এটা দেখি একটা গাণিতিক সমস্যা, 1/10 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0.1। আর যদি 1/100 করি আমরা, তাহলে আসবে 0.01। আচ্ছা শিক্ষার্থীরা, 0.1 বেশি না 0.01 বেশি? এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে কি এর চেয়ে তুলনামূলক ছোট। তার মানে আমরা দেখছি নিচের যখন 100, নিচেরটা যখন বাড়ছে রেজাল্ট তখন কমছে।
আর নিচেরটা যখন কম উপরেরটা তখন বেশি। ঠিক এই ফর্মুলাটাকে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, 1 তো ফিক্সড, 1 তো চেঞ্জ হবে না, v যদি বেড়ে যায় তাহলে ঘনত্বের যে রেজাল্ট সেটা কি হবে, কমে যাবে। মূলত এই কথাটা আমরা এখানে লিখেছি আয়তন বাড়লে ঘনত্ব কি হয়, হ্রাস পায়। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা আমাদের গ মানে হচ্ছে প্রয়োগমূলক যে অংশটা, সেই অংশটা আমরা সলভ করব। তো প্রয়োগমূলক অংশটা সলভ করতে আমরা উদ্দীপকটা করতে হবে। আমরা উদ্দীপকটা পড়ে নেই। শিমুল নদীর পাড়ে বসে 3.54 নিউটন ওজনের একটি বল নিয়ে খেলার সময় বলটি নদীতে পড়ে যায়। তার মানে শিমুল হচ্ছে একটা ছেলে, সে কি করছে, সে নদীর পাড়ে খেলছে। এখন সাপোজ এটা হচ্ছে বল, ছেলেটা কি করছে, হয়তোবা সেভাবে খেলছে। তো খেলার সময় একটা কি হয়েছে, হাত থেকে এটা পড়ে গেছে, পড়ে চলে গেছে না, নদীতে পড়ে গেছে। এখন নদীতে পড়ে কি হলো, নদীর পানির গভীরতা 3 মিটার। তাহলে ওই যে নদীর গভীরতা কত, 3 মিটার দেওয়া আছে। বলটির আয়তন 200 সেন্টিমিটার কিউব। সে যে বল নিয়ে খেলছে সেই বলের আয়তন হচ্ছে কত, 200 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে আমরা এখন কি করব, আমরা আমাদের যে গ এটা সলভ করব। মানে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন আমরা সলভ করব। প্রশ্ন হচ্ছে নদীর তলদেশে পানির চাপ নির্ণয় করো। তাহলে আমরা এখন দেখব এই নদীর তলদেশে পানির চাপটা কেমন। তার আগে আমরা একটু জেনে নেই, আমরা যখন শিখেছিলাম তখন আমরা জেনেছিলাম যে চাপের দুটো সূত্র আছে। একটা হচ্ছে ভূমিতে বস্তুর চাপ P = F/A, আর H গভীরতায় তাহলে আমরা দুটো সূত্র দেখলাম। একটা হচ্ছে ভূমিতে বস্তুর চাপ P = F/A, আর একটা হচ্ছে H গভীরতা বস্তুর চাপ P = H ρg। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে নদীর তলদেশে পানির চাপ, মানে নদীর একটা তলদেশ মানে কি নিচের দিকে, এই 3 মিটার গভীরতায়, তলদেশ বলতে হচ্ছে নদীটা কত গভীর, সেই গভীরতায় পানির চাপটা কেমন। তাহলে আমরা এখানে হচ্ছে দ্বিতীয় যে সূত্রটা, H গভীরতায় বস্তুর চাপ P = H ρg, এই সূত্র দিয়ে মূলত আমি এটা সমাধান করব। আচ্ছা, আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, সেটা আমাদের লাগবে ঘতে। সেটা হচ্ছে ঘনত্ব ρ = m/v। মূলত এই তিনটা সূত্র দিয়ে আমরা কি পুরো সিস্টেমটা সলভ করব। আচ্ছা, আমরা বলা সলভ করি। যেহেতু আমাকে বলেছে নদীর তলদেশে চাপ, তাহলে আমরা লিখতে পারি সরাসরি, আমরা জানি P = H ρg। তাহলে আমরা উদ্দীপক থেকে মানগুলো বসিয়ে দিই। H মানে হচ্ছে নদীর গভীরতা কত, 3 মিটার। আচ্ছা, রো মানে হচ্ছে ঘনত্ব, এখানে পানির ঘনত্ব। শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপকটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের উদ্দীপকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই উদ্দীপকে তিনটা মান দেওয়া আছে। প্রথমত এখানে হচ্ছে বলটার ওজন, এখানে হচ্ছে গভীরতা, আর এখানে হচ্ছে বলটার আয়তন। তাহলে আমরা আমাদের এই উদ্দীপকে দেখতে পাচ্ছি তিনটা মান দেওয়া আছে। একটা হচ্ছে বলের ওজন, নদীর যে গভীরতাটা, আর হচ্ছে বলের আয়তন। এখানে আমাদের পানির ঘনত্ব কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা জানি পানির ঘনত্ব কত, 1000। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি মুখস্থ 1000। জি মানে হচ্ছে প্রশস্তকরণ। এই মানটাও কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই, এটা আমাদের মুখস্থ 9.8 2। পি বের করছি আমরা, তাহলে দেখব
নদীর তলদেশের চাপ P ইকুয়াল টু 1। এখন আমরা মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট পেয়ে যাব। h হচ্ছে কত 3 মিটার 3 ইনটু রো কত 1000 g হচ্ছে 9.8। এখন আমরা যদি কি করি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। এত প্যাসকেল। আমরা জানি চাপের একক কি প্যাসকেল। আমরা এটা এভাবে লিখতে পারি অথবা আমরা সায়েন্টিফিক্যালি নিতে পারি। সায়েন্টিফিক্যালি যেটা হবে pascal। তাহলে আমাদের গড়ের উত্তর পেয়ে গেলাম গড় হচ্ছে 2.94 × 10⁴ প্যাসকেল। এখন আমরা ঘ সলভ করব। তো আমরা ঘতে চলে যাই। ঘ বলা হয়েছে বলটি পানিতে পড়ে যাওয়ার পর ডুবে যাবে নাকি ভাসবে। এই যে শিমুল যে বল নিয়ে খেলছিল, খেলার সময় গিয়েছিল তার বলটা পানিতে পড়ে গিয়েছিল। এখন পানিতে পড়ে যাওয়ার পর বলটা কি ডুবে যাবে নাকি ভাসবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখন দেখতে হবে যে বলটা সে পানিতে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পর বলটা কি ভাসবে না ডুববে। তার আগে আমরা একটা প্রয়োজনীয় ধারণা জেনে নিই। এই জাতীয় যে প্রশ্নগুলো যে ভাসবে বা ডুববে বা ওজন কত, সেগুলো আমরা কিভাবে বের করব? আমরা দুইটা ভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমরা যে বস্তু নিয়ে কাজ করছি সেই বস্তুর ওজন যদি কি হয় বেশি হয়, আর আমরা জানি কি আমার হাতে যে ডাস্টারটা, এই ডাস্টারটা যদি কি করি এখানে যদি থাকে এখানে আমরা বললাম যেটা হচ্ছে একটা নদী। এখন এই নদীতে কি করলাম, এই ডাস্টারটা আমি ফেলে দিলাম। ফেলে দিলে এই ডাস্টারটা যতটুকু আয়তন সে কি করবে, সেই সমায়তনে পানি কি করবে, সে অপসারণ করবে। ওই অপসারণিত পানির কাছে একটা ওজন আছে। আমরা কি লিখবো, বস্তু কর্তৃক যদি এমন হয় যে বস্তুর ওজনটা বেশি হয় কিন্তু বস্তু যে পানিটা অপসারণ করছে ওই ওজন কি হয় কম হয়, এইরকম যদি হয় তাহলে সেই জিনিসটা ডুবে যাবে, বস্তুটা কি হবে ডুবে যাবে। আর যদি বিপরীত ঘটনা ঘটে, মানে হচ্ছে যদি বস্তুর ওজন কি হয়, বস্তুর ওজন কম হয় আর এই অপসারিত পানির ওজন কি হয় বেশি হয়, সংক্ষেপে লিখলাম জলসংকৃত পানির ওজন যদি এটা কি হয় বেশি হয় তাহলে এটা বেশি থাকবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট। সেম ভাবে আরেকটা কনসেপ্ট হচ্ছে ঘনত্ব দিয়ে। যদি কি হয়, যদি বস্তুর ঘনত্ব বেশি হয় আর সে যে পানিতে পড়ছে সেই পানির ঘনত্ব যদি কি হয় কম হয়, যদি পানির বস্তুটা যে পানিতে পড়লো সেই পানির ঘনত্ব যদি কম হয় আর যে বস্তুটা পড়লো পানিতে সেই বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। ঠিক বিপরীত ঘটনা যদি কি হয়, বস্তুর ঘনত্ব কম হয় অপরদিকে যেই পানিতে পড়লো তার ঘনত্ব যদি কি হয় বেশি হয় তাহলে এটা বেশি থাকবে। যেহেতু আমাদের উদ্দীপকে ঘনত্ব দিয়ে বলা হয়েছে তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই ঘনত্বের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই ঘটা সমাধান করব। আচ্ছা, ঘ আমরা ঘ সমাধান করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই বলের ওজন কত, বলের আমরা মাত্র বললাম কি করব, আমরা ঘনত্ব দিয়ে করব। যদি ঘনত্ব দিয়ে করতে চাই আমাদের ঘনত্বের সূত্র কি, ρ = m/v। আমরা লিখতে পারি কি বলটির ঘনত্ব। তাহলে বলটির ঘনত্ব কি ρ = m/v। কিন্তু আমাদের এখানে কিন্তু m মানে যে বলের ভর এটা কিন্তু নাই। আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে বলের ওজন।
এই ওজন থেকে আমরা কি করব বলের ভরটা বের করব। তাহলে আমরা এই বুদ্ধিমত্তা করতে পাই ওজনকে আমরা জানি কি ওজনকে W দিয়ে প্রকাশ করা হয়, তাহলে W = 3.54 নিউটন। আমরা আরো জানি যে W কি হয়, W কি হয় mg। তাহলে আমি যদি m বের করতে চাই তাহলে লিখতে পারি m = W/g। এই সূত্র থেকে আমরা কি করব, আমরা এই যে বলের ভর সেটা এখন বের করব। তাহলে আমরা লিখতে পারি সরাসরি W কত, W হচ্ছে 3.54, G হচ্ছে 9.8। তাহলে আমার W সূত্র কত আসবে, শিক্ষার্থীরা ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি, তাহলে লিখি কেজি। আচ্ছা তাহলে আমরা ভর পেয়ে গেলাম। এখন v মানে আয়তন, তাহলে লিখব ভরটির আয়তন। বলটির আয়তন আমাদের কত আছে দীপকে, বলটির আছে 200 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা লিখব 200 সেন্টিমিটার কিউব। আমরা জানি যে আয়তন হচ্ছে মিটার কিউব, এটা আছে সেন্টিমিটার কিউবে। তাহলে কি করতে হবে, মিটার কিউব নিতে হবে। তাহলে কি করব আমরা 200, আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম, আমরা আবার দেখে নিই। তারপরে 1 মিটার ইকুয়াল কত, 100 সেন্টিমিটার। এটা হচ্ছে বড় একক, এটা কি, এটা হচ্ছে ছোট একক। আমরা যে কোনো বড় একক থেকে যদি ছোট এককে কনভার্ট করতে চাই, মানে হচ্ছে বড় একক থেকে ছোট এককে নিয়ে, তাহলে কি করব আমরা গুণ। কিন্তু যদি বিপরীত কাজটা করি, যদি ছোট একক থেকে বড় একক আনি, তাহলে কি করি আমরা ভাগ করি। যেহেতু আমরা এখন সেন্টিমিটার থেকে মিটারে নিব, আমরা যদি ছোট থেকে বড়তে নিব তাহলে কি করব ভাগ করব, কত দিয়ে, 100 দিয়ে। এখন একটা মিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার নিতে হলে একটা 100, কিন্তু এখানে কয়টা আছে, তিনটা, তিনটা 100। তিনটা 100 দিয়ে করব আমরা ভাগ করব। আমরা চাইলে এটাকে এভাবে না লিখে আমরা সরাসরি 10⁶ ও লিখতে পারি। আচ্ছা এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখে নেই। এটা আসছে 2 × 10⁻⁴ মিটার কিউব। আমরা বের করছি কি ঘনত্ব, তাহলে লিখে দিব বলটির ঘনত্ব ρ = what। আচ্ছা তাহলে এখানে কত আসবে, m এর মান হচ্ছে 0.36, v এর মান হচ্ছে 2 × 10⁴। তাহলে ক্যালকুলেশন করে কত আসবে আমরা দেখি। আমাদের রেজাল্ট আসছে 1800। তার মানে এটা যে আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট আসছে 1800। আর ঘনত্ব একক কি, ঘনত্ব একক হচ্ছে কেজি m⁻3। আচ্ছা তাহলে আমরা একটু আগে বলছিলাম কি, যদি বস্তুর ঘনত্ব কি হয়, বেশি হয়, আর যে পানিতে পড়েছে সেই পানির ঘনত্ব যদি কি হবে, ডুবে যাবে। এখন আমরা যদি পানির ঘনত্ব 1000 আর যে বস্তুটা পড়েছে তার ঘনত্ব 1800, তাহলে আমাকে এখানে লিখতে হবে, আমরা এখানে একটু লিখি, এখানে আমরা এখানে লিখে দিতে পারি যে পানির ঘনত্ব কত, 1000। যেহেতু এখানেও ঘনত্ব এখানেও ঘনত্ব, দুইটা ঘনত্ব আমরা রো দিয়ে প্রকাশ করছি, তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। তাহলে কি করব, আমরা এই রোটাকে ডাব্লিউ দিয়ে দিব। ডাব্লিউ মানে ওয়াটার, রো ডাব্লিউ মানে হচ্ছে পানির ঘনত্ব। আমরা এখানে লিখতে পারি 1000 বেশি না 1800 বেশি, অবশ্যই 1800 বেশি। আমরা লিখতে পারি যেহেতু বলটির
বেশি, কার কাছ থেকে? পানির ঘনত্ব থেকে। তার মানে হচ্ছে যেহেতু বডির ঘনত্ব কি বেশি পানির ঘনত্ব থেকে, তাহলে কি ডুবে যাবে। তাহলে আমরা সুন্দর করে বুঝিয়ে দিতে পারি কি, সুতরাং আমাদের প্রশ্ন কি বলা হয়েছে, বলটি পানিতে পড়ে যাওয়ার পর কি হবে? আমরা লিখব বলটি বলটি পানিতে পড়ে যাওয়ার পর কি হবে? ডুবে যাবে। যদি এটা বিপরীত ঘটনা ঘটতো, যেটা এখানে প্রশ্নে বলা আছে কি ডুবে যাবে নাকি ভাসবে, মানে প্রশ্নে বলা আছে ডুবে যাবে নাকি ভাসবে, মানে হচ্ছে এটা ডুবতেও পারে আবার কি ভাসতেও পারে। তার মানে আমরা এটা কিভাবে বুঝবো? আমরা বুঝবো এইভাবে, যেহেতু এখানে কি আছে বলটির ঘনত্ব বেশি হয়েছে পানির ঘনত্ব কম হয়েছে, এটা ডুবে যাবে। যদি এটা বিপরীত ঘটনা ঘটতো, যদি এমন হতো এখানে মান আছে 1000 কিন্তু এখানে মান আসছে কথার কথা আমাদের 900, তাহলে আমরা বলতাম এটা বেশি থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছো। এইভাবে তোমরা বাসায় আরো সৃজনশীল অনুশীলন করবে, ইনশাআল্লাহ তোমরা পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।